ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব পণ্য রপ্তানি কী। এটা আমরা সবাই জানি, দেশের বাইরে পণ্য সরবরাহ মানে হচ্ছে পণ্য রপ্তানি। কিন্তু এটা সবার জানা দরকার কতগুলো পদ্ধতিতে পণ্য রপ্তানি করা যায় এবং দেশের ভেতরেও পণ্য রপ্তানি করা যায় কি না। যায়। আমরা এরকম প্রায় 12টি পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। 12টি পদ্ধতি, যে 12টি পদ্ধতিতে আপনি দেশ থেকে রপ্তানি করতে পারবেন। এবং আপনারা জানেন যে রপ্তানির ক্ষেত্রে শুল্ক কর হার 0, সুতরাং আপনারা এই ফ্যাসিলিটি গ্রহণ করতে পারেন। প্রথমত, ইপিজেডে পণ্য সরবরাহ। যদি বাংলাদেশের ভেতরে আপনি কোনো ইপিজেডে পণ্য সরবরাহ করেন বিদেশি কারেন্সিতে, তাহলে এটা রপ্তানি হিসেবে গণ্য হবে। যদিও স্থানটা কোথায়? বাংলাদেশ। দ্বিতীয় হচ্ছে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যদি আপনি অংশগ্রহণ করে যদি সেই দরপত্রের মাধ্যমে যদি বাংলাদেশের ভেতরে আপনি কোনো পণ্য সরবরাহ করেন, তাহলেও এটা রপ্তানি হিসেবে গণ্য হবে। প্লেসটা কোথায়? বাংলাদেশ। বাট দিস ইজ অ্যান এক্সপোর্ট। আবারও একটা কথা বলতে চাই যে বিদেশের যে জাহাজ, আপনারা জানেন যে আন্তর্জাতিক জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বা মংলা বন্দরে ভিড়ে একটা জাহাজের একটা পার্টস নষ্ট হয়ে গিয়েছে। এখন জাহাজের ক্যাপ্টেন বাংলাদেশের একজন আমদানিকারককে কন্ট্রাক্ট দিলেন যে আপনি এই পার্টস বিদেশ থেকে এনে নেন। মিস্টার এক্স এন্টারপ্রাইজ নামে একজন ব্যক্তি, বাংলাদেশের ব্যক্তি, উনি ইটালি থেকে ওই জাহাজের ওই পার্টস আমদানি করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। সেই পণ্য উনি কী করেছেন? জাহাজে সরবরাহ করেছেন, অর্থাৎ ঢাকা থেকে সেই পণ্য চট্টগ্রাম বন্দরে নিয়ে সেই পার্টস কিন্তু জাহাজের ক্যাপ্টেনের কাছে সরবরাহ করেছেন। এটাও রপ্তানি। এবং আশ্চর্যজনকবাবু সত্যি যে আমদানির সময় ওই ব্যক্তি কোনো শুল্ক কর পরিশোধ করতে হয়নি। এবার একটি আরও মজার পদ্ধতি বলবো, যে জাহাজের ক্যাপ্টেন যদি নিজেই আমদানি করে তাহলে কি হবে? এইবার জাহাজের ক্যাপ্টেন নিজেই আমদানি করেছে। জাহাজ হচ্ছে আপনার আউটার অ্যাঙ্করেজে, জাহাজ চট্টগ্রাম বন্দরেও প্রবেশ করতে পারে নাই। ধরে নিলাম সেটা কুতুব দিয়ে অবস্থান করছে। জাহাজ কি করেছে? জাহাজ নিজেই আমদানি করেছে। C&F এজেন্ট কী করেছে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্যটা খালাস করেছে। কেন দিক দিয়ে আনলো? কারণ পণ্যটা দ্রুত আনা দরকার ছিল। পণ্যটা খালাস হয়েছে ঢাকা থেকে, সেটা উনি ক্যারি করে চট্টগ্রামে নিয়েছেন। ওখানে F ডিভিশন নামে একটি ডিভিশন আছে, সেখান থেকে উনি পারমিশন নিয়েছেন, নিয়ে উনি ওই জাহাজে সাপ্লাই করেছেন। দিস ইজ অলসো অ্যান এক্সপোর্ট। কিন্তু স্থানটা কোথায়? বাংলাদেশ। এরপর আমরা আরেকটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে ডিউটি ফ্রি শপের বিষয়। আপনারা জানেন যে বিদেশ থেকে যদি কোনো যাত্রী আসে এয়ারপোর্টে, সে ডিউটি ফ্রি শপ থেকে যে কোনো পণ্য কিনতে পারে। কিন্তু স্থানটা যদিও বাংলাদেশ, কিন্তু এটাও রপ্তানি হিসেবে গণ্য হবে। এরপর আমরা আরেকটি পদ্ধতি নিয়ে বলবো, ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট। একজন ব্যক্তি ইন্দোনেশিয়ায় 5টা মেশিন রপ্তানি করেছিলেন এবং 1 বছর ওয়ারেন্টি দিয়েছিলেন। আনফর্চুনেটলি 6 মাসের মাথায় একটি মেশিন নষ্ট হয়ে গিয়েছে। সো ইন্দোনেশিয়ার ওই আমদানিকারক বাংলাদেশে পণ্যটি ফেরত পাঠিয়েছেন এবং বাংলাদেশের ওই ব্যক্তি ওই মেশিনটা ঠিক করতে যায়, দেখা যায় ঠিক হয় না। দ্যাটস ওয়াই তাকে একটা নতুন মেশিন রিপ্লেস করতে হয়েছে। দিস ইজ অলসো অ্যান এক্সপোর্ট। এরপর ওয়ারেন্টি শেষেও যদি কোনো মেরামতের প্রয়োজন হয়, সেটাও একটা পদ্ধতি হতে পারে। অর্থাৎ ওই মেশিনটি এবার ওয়ারেন্টি পিরিয়ড আছে কিন্তু ঠিকও হয়েছে। কিন্তু ঠিক করলে আমরা আগের ভিডিওতে বলেছি সেটা সেবা, তাহলে এখানে পণ্য হবে কীভাবে? ওই আমদানিকারক বিদেশের এই বাংলাদেশের রপ্তানিকারককে বলেছেন, ওকে আপনি এই মেশিনের সাথে কিছু স্পেয়ার পার্টস এক্সট্রা দিয়ে দেন। এখন বাংলাদেশের রপ্তানিকারক কী করেছেন? এই মেশিনটা ঠিক করার সাথে সাথে কিছু স্পেয়ার পার্টস এটার সাথে সংযোজন করে দিয়েছেন, অর্থাৎ আলাদা করে দিয়ে দিয়েছেন যাতে উনি ওখান থেকে এটা সংযোজন করতে পারেন। এই ক্ষেত্রে ওনাকে $5,000 দিতে হয়েছে। অর্থাৎ বিদেশি আমদানিকারক বাংলাদেশের রপ্তানিকারককে $5,000 প্রদান করেছেন। দিস ইজ অ্যান এক্সপোর্ট। এরপর হচ্ছে আমরা যদি অস্থায়ী আমদানির কথা বলি, অস্থায়ী আমদানি, যেমন বাংলাদেশে যখন পদ্মা সেতুটা হয়েছে তখন কি হয়েছিল? ভারী ভারী মেশিন, ভারী ভারী ইকুইপমেন্ট জার্মানি বা ইটালি বা সুইজারল্যান্ড থেকে আমদানি হয়েছিল 2 বছরের জন্য। সেতু আপনার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, এখন সেগুলো ফেরত পাঠানো হয়েছে। এই যে পুনঃরপ্তানি হলো, এটা এক ধরনের রপ্তানি। কিন্তু যদি এমন হয় যে আপনার বাণিজ্য, আপনি একটি অর্ডার পেয়েছেন ভিয়েতনামের একজন
আমদানিকারকের কাছ থেকে 10টা বাইসাইকেল আপনাকে দিতে হবে। আপনি জার্মানি থেকে বাইসাইকেল নিয়ে আসছেন চট্টগ্রাম বন্দরে, আমদানি করে ওই বন্দর থেকে আপনি কী করেছেন, ওই ভিয়েতনামে রপ্তানি করে দিয়েছেন। দিস ইজ অ্যান এক্সপোর্ট অন অন্ট্রাপো ট্রেড। এবং এই ক্ষেত্রে বলে রাখি, আমদানির সময় যে সাইকেলের উপর শুল্ক কর ছিল সেটাও কিন্তু আমদানিকারকে পরিশোধ করতে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই পণ্যটার আলটিমেট ইউজার ইজ ফরেনার। দ্যাটস ওয়াই এটা কিন্তু এই বাংলাদেশের লোককে কিন্তু মানে এই শুল্ক কর দিতে হচ্ছে না, কারণ এটা রপ্তানি হিসেবে গণ্য হচ্ছে। এরপর আমরা বলবো অস্থায়ী রপ্তানি আরেকটা, ধরেন 2টা পদ্ধতি বলবো। একটু আগে আমরা বলেছিলাম যে অস্থায়ী আমদানি, এবার বলবো অস্থায়ী রপ্তানি। এটা দুইভাবে হতে পারে। কীরকম? একজন ব্যক্তি জার্মানি বাদ দিলাম, ধরেন কি বলে মালয়েশিয়াতে 5টা মেশিন রপ্তানি করেছেন। কি করার জন্য? ওই দেশের একটু সেতু নির্মাণ করবেন, এই লক্ষ্যে নিয়ে গিয়েছেন। বাংলাদেশের কন্ট্রাক্টর, সেতু নির্মাণ হয়েছে, কিন্তু উনি সেতু নির্মাণ শেষে, অর্থাৎ ওই ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার সেতুটা শেষ হওয়ার পর মেশিন আর ফেরত আনেননি, ওই দেশেই বিক্রয় করে দিয়েছেন। এই যে ওই দেশে বিক্রয় করে দিলেন, এটাও একটা রপ্তানি হিসেবে গণ্য হবে। কিন্তু এখানে বলে রাখি, যদি ওই সেতু মানে নির্মাণ শেষে যদি মেশিনগুলো ফেরত আনা হতো, তাহলে কিন্তু রপ্তানি হতো না। যদি ওইটা অস্থায়ী রপ্তানি হয়েছিল, তবু এটা রপ্তানি হতো না। ওকে। এবং লাস্ট একটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে বিদেশি আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, যেমন যে চীন মৈত্রী সম্মেলনে প্রতি বছর জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বহু বিদেশি ব্যক্তি তাদের পণ্য প্রদর্শনের জন্য নিয়ে আসেন। সিমিলারলি বাংলাদেশ থেকে ওয়ালটন, প্রাণ আরএফএল বা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস বা সিরামিক ইন্ডাস্ট্রিগুলো বিদেশ যায় পণ্য এক্সিবিশনের জন্য যায়। সেখানে পণ্য এক্সিবিশন করেছেন, পণ্য বিক্রয়ও করেছেন। এই যে এক্সিবিশন শেষে পণ্য বিক্রয় করলেন, গিয়েছিলেন কিন্তু অস্থায়ী রপ্তানির আওতায় ঘোষণা দিয়ে, বাট পণ্য ওখানে সেল হয়ে গিয়েছে। উনি কিন্তু পণ্য রপ্তানির পূর্বে জানতেন না কতগুলো পণ্য রপ্তানি হবে। বাট নাও পণ্য যতগুলো রপ্তানি হবে, অর্থাৎ ওই দেশে যতগুলো বিক্রয় হবে, ধরে নিলাম যে একজন মোটরসাইকেল বিক্রেতা ওই দেশে 20টা মোটরসাইকেল নিয়ে গিয়েছিল, সেখানে 12টা মোটরসাইকেল বিক্রয় হয়েছে আর 8টা মোটরসাইকেল ফেরত আনা হয়েছে। ওই 12টা মোটরসাইকেল রপ্তানি হিসেবে গণ্য হবে। হ্যাপি লার্নিং।